ইরানের যে অস্ত্র ভান্ডার, সামরিক যে সরঞ্জাম, এটা কতটা স্ট্রং, বিধ্বংসী, এটা একমাত্র ইরান জানে। আর আমরা যারা টুকটাক ইন্টারন্যাশনাল বিভিন্ন পেপারস অনুসন্ধান করি, গবেষণা করি, তারা কিছুটা আমরা বুঝতে পারি। ইরানের যে আল ফাত্তা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, এটা কত হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে তা ইতিমধ্যে সবাই গণমাধ্যমে দেখেছেন, জানেন। আমি ধারণা করি এখন পর্যন্ত যতগুলো ডকুমেন্টারি দেখলাম, এখন পর্যন্ত যতগুলো মিসাইল, রকেট, আপনার ড্রোন ইরান থেকে ছোড়া হয়েছে বা ইরান ছুড়েছে, এগুলো সবগুলো থার্ড এবং সেকেন্ড লেয়ারের। তাদের যে ফার্স্ট লেয়ারের যে সামরিক অস্ত্রগুলো রয়েছে, এগুলো এখন পর্যন্ত তারা ব্যবহার করেন নাই। কেন করেন নাই? দেখেন, একটা মিসাইলকে ধ্বংস করতে ইসরায়েল বা আমেরিকার যে পরিমাণ আপনার অর্থ বা ডলার খরচ হয়, ওই ডলার দিয়ে ইরান কমপক্ষে 200 মিসাইল বানাতে পারে, থার্ড লেয়ারের, সেকেন্ড লেয়ারের। তো ইরান ভালো করেই জানে যে আমি যত থার্ড এন্ড সেকেন্ড লেয়ারের, ফোর্থ লেয়ারের আপনার কম পাওয়ারফুল মিসাইল ছুড়বো, ততই ইসরায়েল, আমেরিকা এবং তাদের দোসররা তাদের সর্বস্ব দিয়ে, সর্বস্ব শক্তি দিয়ে আমাদের এই মিসাইল গুলোকে তারা প্রোটেক্ট করবে, এগুলোকে তারা ডিফেন্স করবে, কিংবা এগুলোকে তারা ধ্বংস করবে। এতে করে তাদের যে সামরিক শক্তি, এই শক্তিটা ব্যাপক হারে কিন্তু ক্ষয় হবে, এবং যেটা বাস্তব প্রমাণ আমরা ইতিমধ্যে দেখেছি। ইরান আরেকটি আপনার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে যাচ্ছে, সেটা রেডি, প্রস্তুত। সেটা নাম আল কিয়ামত। এই কিয়ামত যে মিসাইল, এটা কি পরিমাণ বিধ্বংসী, যারা ইতিমধ্যে এই ডকুমেন্টারিটা দেখেছেন বা পড়েছেন তারা জানেন। একবার চুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে। এই জন্য তো আজকে ওই মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ইরানের সাথে লং টাইম যুদ্ধে যাব না। মানে তারা কিন্তু কিছুটা নতি স্বীকার করা শুরু করে দিয়েছেন। এখানেই আমরা আশাবাদী, কারণ ইরান তো বীরের জাতি ভাই, তারা মৃত্যুকে পরোয়া করে না। ওরা মনে করে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, সুতরাং মৃত্যু তো হবেই। সুতরাং এই পশ্চিমা পাপেটদের কাছে, গোলামদের কাছে আমরা কখনোই, মানে ওই পশ্চিমাদের কাছে আমরা গোলাম হয়ে মাথা নত করবো না। বীরের বেশি আমরা হয় মরবো, না হলে আমরা বিজয় ছিনিয়ে আনবো। আমি আশাবাদী ইরানিরা ইনশাআল্লাহ বিজয়ী হবে। এবং এই ইরানের যে সামরিক ভান্ডার, এটা কত শত কিলোমিটার মাটির নিচে, এটা আমেরিকা এখনো টেরেই পায় নাই, খুঁজেই পায় নাই। অনেকেই বলে যে আমেরিকার যে স্টিলথ যে বিমানগুলো, বোমারু যে বিমান, এই বিমান দিয়ে নাকি অনেক আপনার মিসাইল ভান্ডারে নাকি আপনার বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এটা স্রেফ ভোগাস। সুতরাং এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ইরানে তো কাঁচা খেলোয়াড় না, পাক্কা খেলোয়াড়। ফলাফল ইনশাআল্লাহ সময় বলে দেবে। ধন্যবাদ। জনগণের আয় এবং ব্রেন ওয়াশ করতেছেন। আপনার নারী যে আসন মনে করেন 35টা, এই 35টা আসনের থেকে আপনি হেভিওয়েট পার্টিকুলার আপনার যাচাই বাছাই করতেছেন। আপনি কি জানেন যে সর্বপ্রথম যদি নারী আসন যদি প্রাপ্য দলে মনে করেন এই শাইলাপু মনে করেন প্রাপ্য, হ্যাঁ, শাইলাপুরের দরকার, আপনার জনাব তারেক রহমান আপনার দরকার, আপনার মার সাথে রাজনীতি করছে, তাকে মনে করেন লন্ডন থেকে ফোন দিয়া তাকে মনে করেন মনোনয়ন দেওয়ার দরকার, তাকে সংসদ সদস্য বানানোর দরকার। অথচ জনাব তারেক রহমান নিজে প্রাইম মিনিস্টার হইয়া তার মার মনে হয় মৃত্যুর শোক ভুলে গেছে। আমি সাইনর মনে করি যে আপনার মার মৃত্যুর শোক আপনি ভুলে গেছেন। আপনার মার যদি মৃত্যুর শোক আপনি না ভুলতেন, তাহলে মনে করতেন আপনি তৃণমূলের কর্মীদের আপনি খবর নিতেন। আপনার মার সাথে আমি রাজনীতি করছি, আমি শাহিনুর আপনার মার সাথে রাজনীতি করছি। আপনার মার কারণে আজকে আমার শরীরে যে রক্তগুলো আছে না নষ্ট হয়ে গেছে, আপনার মার কারণে, মরহুম বেগম খালেদা জিয়ার কারণে, আপনার মার কারণে। আর আপনি তারেক জিয়া বাংলাদেশে আসছেন, আপনি খবর নিছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে যারা মনে করেন ডিপির হারনে দাপড়াইছে, থানা থেকে প্রশাসনেরা দাপড়াইছে, আমাদেরকে শান্তি দেয় নাই, কি আমরা জুলাই আগস্ট যারা আন্দোলন করছি জিয়া পরিবারের লোকজন, আপনার নির্দেশনায় আজকে বটবাহিনীর লোকজন বলে যে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হলো তারেক রহমান, তাহলে মনে করেন পুলিশ হত্যার মনে করেন মারার আসামি হইলে, প্রধান আসামি হইলে তারেক রহমান হইব। হ্যাঁ, এটা যে বলে এটা তো রাইট কথাই বলে। তাহলে তো পুলিশ হত্যার লোকে যদি জড়িত মনে করেন, সর্বপ্রথম যদি মনে করেন জড়িত থাকি, তাহলে আমরা তো জিয়া পরিবারের লোকজনও থাকি। কারণ আপনার মাস্টার মাইন্ড আর আমরা মনে করেন জিয়া পরিবারের লোকজন আমরা রাজপথে ছিলাম। কারণ আমরা এমন একটা মানুষ, আমরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তির চেয়ে আমাদের দল বড়, দলের চেয়ে আমাদের দেশ বড়। এই দেশের
স্বার্থে কিন্তু আমরা ঝাঁপাই পড়ছিলাম রাজপথে, অথচ জনাব তারেক রহমান কথা দিয়ে কথা রাখে নাই। উনি বাংলাদেশে আসার পরে, প্রাইম মিনিস্টার হওয়ার পরে তৃণমূলের কর্মীদের কোনো কথা রাখেনি, তেকি কর্মীদের কোনো কথা রাখেনি। তারেক রহমান নিজের জবানের সাথে বরখলাপ করছে। আমি শাহিনুর আপনাকে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই, কারণ হাসিনার তৃণমূলের কর্মীরা হাসিনাকে অধিশাপ দিছে, আপনার বিএনপির তৃণমূলের কর্মীরা তারেক রহমান, জনাব তারেক রহমান আপনাকে অধিশাপ দিবে, আপনি প্রস্তুত থাকুন। তখন আসলে তিনি তার এটা জনগণ বৈধতা দেওয়ার জন্য তিনি গণভোট করেছিলেন। তবে কোনো গণভোট নিয়েই আসলে এই শাসকরা বা এই রাষ্ট্রপতিরা, সাবেক রাষ্ট্রপতিরা কিন্তু খুব বেশি স্বস্তিতে ছিলেন না। কারণ গণভোট দেওয়ার পরে ৭৭ সালে কিন্তু নিরঙ্কুশ, মানে ৭৭% মানুষজন জিয়াউর রহমানের, রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকুক তার প্রতি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু তারপরেও নির্বাচনের দিকে গিয়েছিলেন। 1 বছরের মাথায় ৭৮ সালে নির্বাচন দিয়েছেন, আর হোসেন মোহাম্মদ এরশাদ ৮৬ সালের দিকে তিনি নির্বাচন করেছেন। তিনি একটু দেরিতে নির্বাচনকে দিয়েছেন, কিন্তু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু 1 বছরের মাথায় তিনি নির্বাচন দিয়েছেন। কারণ তারা আসলে এই গণভোটের যে আসলে কোনো শক্তি অবস্থান শেষ পর্যন্ত নাই, সেটা তারা সবাই আজ করতে পেরেছিলেন যে জনগণের ভোটই আসলে শেষ পর্যন্ত সব কথা। বাংলাদেশের 3টা গণভোটের 2টোই ছিল প্রশাসনিক গণভোট, যেখানে শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য করা হয়েছিল। একটা জেনারেল জিয়াউর রহমান এবং আরেকটা ছিল লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, এবং পরেরটা ছিল সংসদীয় পদ্ধতিতে সাংবিধানিক গণভোট ছিল। 2011 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন এই গণভোট পদ্ধতিকেই তিনি বাতিল করেন। কারণ ওই সময় তিনি 75 সংশোধনের মাধ্যমে এটা বাতিল করেন, কারণ ওই সময় তিনি আসলে সংবিধানের অনেক ধরনের কাটাছেঁড়া করেছিলেন যাতে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী পর্যায়ে রাখা যায়। এবং তিনি জানতেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করা যায় এবং ক্ষমতাকে বৈধতা দানের একমাত্র হাতিয়ার গণভোট। তিনি 2011 সালে এই কারণে এটা বাতিল করেছেন। কিন্তু 2024 সালে এসে সেই 75 সংশোধনীকে অবৈধ ঘোষণা করে গণভোটকে ফিরে নিয়ে আসে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার এই গণভোটটাতে দিয়েছেন তাদের সকল কিছুর বৈধতা দেওয়ার জন্য, যদিও তারা নাই, কিন্তু তারা বৈধতা চায় এই কারণে যে যদি এই সময়ে এই ঘটনাকে বৈধতা না দেওয়া হয়, তাহলে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক তাকে ক্ষমতা থেকে বের করে দেওয়া, ক্ষমতা দখল করা, এইসব ঘটনায় এইসব মানুষকে বিচার করতে পারবেন। কারণ সংবিধানে আছে যে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করাটা সাংবিধানিকভাবে এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং সেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এবং এই জুলাই সনদ এবং এই গণভোটের মাধ্যমে মূলত জুলাই সনদকেই তারা ঠিক করতে চেয়েছেন। এবং এতদিন পরে কেন তাহলে জুলাই সনদ এবং গণভোট, যে জুলাই সনদের বিপক্ষে সকল রাজনৈতিক দল যে একমত হয়েছেন, এবং হাইকোর্ট জানতে চেয়েছে যে জুলাই সনদ এবং গণভোট কেন অবৈধ হবে না। মূলত জুলাই সনদ অবৈধ হলে গণভোট অবৈধ হবে, কারণ জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য গণভোট করা হয়েছে। আবার গণভোট অবৈধ হলে জুলাই সনদ অবৈধ হয়ে যাবে, কারণ এগুলো একটা আরেকটার সাথে পরিপূরক। এইটা না হয় বাতিল হয়ে গেল, কিন্তু এই যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যে জামাতে ইসলামী এবং এনসিপি যে শপথটা